প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবং আমাদের সঙ্গে একজন অতিথি যোগদান করছেন। তিনিও যুক্তরাষ্ট্রে, তবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই একটি সংবাদ দেখেছেন যে পিটসবার্গ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বার জন্য একটি কার্যকর এবং খুবই সফল অ্যান্টিবডি আবিষ্কার করেছে বলে ঘোষণা দিয়েছে। এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত করতে যাচ্ছি পিটসবার্গ ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর ফজলুল করিম। আমরা তার সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত যে অ্যান্টিবডি, সেটা নিয়ে আমরা ডক্টর ফজলুল করিমের সঙ্গে কথা বলবো। চলুন, ডক্টর ফজলুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। আমি এর মধ্যে যেটা আমার দর্শকদের বলছিলাম যে ইতিমধ্যেই একটি সংবাদ বের হয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন গণমাধ্যমে এসছে, যে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন আপনি কাজ করছেন, গবেষণা করছেন, সেই পিটসবার্গ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন তারা একটি অ্যান্টিবডি, মানে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বার জন্য একটি অত্যন্ত সক্ষম এবং কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার করেছেন, এবং এটা নিয়ে তারা আশাবাদের কথা শুনিয়েছেন। আমরা জানি যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বার জন্য বা এটাকে মোকাবিলা করবার জন্য বিশ্ব জুড়ে যে অনেকগুলো ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের কার্যক্রম চালু রয়েছে, তার মধ্যে সবচাইতে এগিয়ে থাকা যে 9টি বা 11টি প্রচেষ্টা, সেগুলো এখন পর্যন্ত ঠিক পরিষ্কারভাবে বলা হচ্ছে না যে কবে নাগাদ মানুষের কাছে পৌঁছাবে। এই অবস্থায় আপনার বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত এই অ্যান্টিবডি বা চিকিৎসা অগ্রগতি যেটা হয়েছে, এটা একটা অন্তত মন্দের ভালো হিসাবে মানুষের মধ্যে একটা আশাবাদ হয়তো জাগাচ্ছে বা জাগাতে পারবে। তো আমরা আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো যে আপনার স্কুল অব মেডিসিন পিটসবার্গ ইউনিভার্সিটির আসলে কি আবিষ্কার করেছে এবং এটা দ্বারা করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে আমরা কতটা সুফল পেতে পারি। থ্যাংক ইউ মনির হায়দার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা সবাই করোনা ভাইরাস নিয়ে বেশ বিপর্যস্ত বলা। পিটসবার্গ ইউনিভার্সিটিতে যেটা করছে সেটা হচ্ছে এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড থেরাপি। মনোক্লোনাল অ্যান্টিবডি আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা, তাহলে হচ্ছে অনেকের জন্য সুবিধা হবে, সহজ করে আমাদের সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে। রাইট। আমি যদি সহজ করে বলি, করোনা ভাইরাস আমাদের মেইন টার্গেট সাইট যেটা, অর্থাৎ করোনা ভাইরাস যেটাকে আক্রমণ করে এবং যার জন্য মানুষ মারা যায়, সেটা হচ্ছে ফুসফুস। এটা বেসিক্যালি নাক, গলা, নাক এবং মুখ দিয়ে ঢুকে, চোখ দিয়ে ঢুকে। এই তিনটা সাইট, নাক, চোখ আর হচ্ছে মুখ, এই তিনটা সাইট হচ্ছে আপনার সংক্রমণ এরিয়া। মানে এখান দিয়ে হচ্ছে এই জীবাণুটা ঢুকে, ভাইরাসটা ভিতরে যায়। রাইট, এই ভাইরাসটা ভিতরে যায়। মজার ব্যাপার হচ্ছে এই ভাইরাসটা স্কিনকে পেনিট্রেট করতে পারে না। আপনি যদি হাতের স্কিন বলেন বা অন্যান্য যে স্কিন আছে সেখান দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র মুখ, নাক, চোখ, এই তিনটা এরিয়া হচ্ছে এই জন্য সবসময় প্রোটেকশন রাখতে হয়। তো এই তিনটা এরিয়া দিয়ে ঢুকার পরে হচ্ছে এটা যখন যায়, ভেতরে যখন যায়, এটা ACE2, এটাকে বলা হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা ফুসফুসের ভিতরে ঢুকে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। এটা হচ্ছে ওয়ান কাইন্ড রিসেপ্টর। এইটার ভেতর এটাতে বাইন্ড করে আপনার এই যে জীবাণুটা আছে, ভাইরাসটা আছে, করোনা ভাইরাসটা আছে, সেটা হচ্ছে ফুসফুসের ভিতরে ঢুকে এবং সেখানে ঢুকে সেটা রেপ্লিকেট করে। রেপ্লিকেট মানে সংখ্যা বাড়ায়, সংখ্যা বাড়িয়ে দেন হচ্ছে একটার পর একটা সেল এটা আক্রমণ করতে থাকে। এবং মানে আপনি যেটা বললেন কি বললেন কথাটা আবার যদি ACE2, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং ACE2, এটা হচ্ছে মানুষের বডিতেই থাকে এবং এটার সাহায্যে করোনা ভাইরাসটা মানুষের ভিতরে গিয়ে তার সংখ্যা বা প্রোডাকশন বৃদ্ধি করে এবং সেটা ফুসফুস আক্রান্ত করে। জি, রাইট। তো যেটা হয় যে মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড থেরাপি, যেটা আমরা কি বলি যে আমরা বাদ দিই, আমরা এই অ্যান্টিবডির কথা বাদ দিই। আমরা বলি যে হচ্ছে যে একজন মানুষ রিকভার যখন হয়, অর্থাৎ করোনা ভাইরাস থেকে যখন বেঁচে যায়, তখন তার যে সিরাম আছে অর্থাৎ ব্লাড আছে, ব্লাডে হচ্ছে আপনার যেটা হয় যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়।
জি এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি যেটা করে সেটা হচ্ছে যে আপনার এই ভাইরাসের যে পার্টিকেল আছে, ভাইরাসের যেটা পার্টিকেল অর্থাৎ যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার এই ধরনের সংক্রমণের জন্য, সেটাকে বলা হয় স্পাইক প্রোটিন। একটা জি একটা প্রোটিন, এটাকে বলা হয় স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ এই সেলের ভেতরে ঢুকবার জন্য। আচ্ছা তো এই স্পাইক প্রোটিনটাকে নিউট্রালাইজ করে হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা, তার মানে করোনা ভাইরাসকে মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয় হচ্ছে এই অ্যান্টিবডি। অ্যান্টিবডি আমি বলছি এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট। যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো হিউম্যান বডি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, তখন এই হিউম্যান বডিতে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যেটা হচ্ছে ভাইরাসকে নিউট্রালাইজ করে দেয়। ঠিক আছে, কথা হচ্ছে যে পিটসবার্গ ইউনিভার্সিটি যে কাজটা করছে সেটা হচ্ছে যে তারা এরকম অ্যান্টিবডি এবং যে অ্যান্টিবডিটা তারা তৈরি করছে, এরকম অ্যান্টিবডি তারা অনেক মানুষের কাছ থেকে নিয়ে একটা অ্যান্টিবডি ফ্র্যাগমেন্টেশন তৈরি করেছে। আপনাকে তার আগে বলি, একটা অ্যান্টিবডি মানে হচ্ছে যে একটা ওয়াই শেপড একটা স্ট্রাকচার। এটা যে ওয়াইয়ের যে দুটো বার আছে, সেটা হচ্ছে বাইন্ড করে অ্যান্টিজেনকে বাইন্ড করে, অর্থাৎ করোনা ভাইরাসের যে অ্যান্টিজেন, সেটাকে অ্যান্টিজেনটা হচ্ছে আপনার স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনের একটা ক্ষুদ্র অংশ, এটাকে আরবিডি বলা হয়, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন। যেটা বলছিলাম আপনাকে, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, যেটা এসইউটির সাথে বাইন্ড করে আপনার সেলের ভেতরে প্রবেশ করে। তো এই আরবিডি পার্টটা হচ্ছে অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনের এগেইনস্টে আপনার অ্যান্টিবডি তৈরি হয় নরমালি, ন্যাচারালি। পিটসবার্গ ইউনিভার্সিটি যেটা করেছে, এই ন্যাচারাল যে অ্যান্টিবডি তৈরি হয়েছে যত মানুষের, তাদের কাছ থেকে হচ্ছে আপনার ব্লাড কালেক্ট করে, সেখান থেকে হচ্ছে অ্যান্টিবডি কালেক্ট করে, সেই অ্যান্টিবডির একটা লাইব্রেরি তৈরি করেছে। একটা লাইব্রেরি তৈরি করেছে। এই লাইব্রেরিটা হচ্ছে হিউজ 1 ট্রিলিয়ন লাইব্রেরি। 1 ট্রিলিয়ন 100 বিলিয়ন অ্যান্টিবডি ফ্র্যাগমেন্ট আছে এই লাইব্রেরিতে। এবং সেখানে যেটা করা হয়েছে, আপনি যেটা বললাম যে আরবিডি, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, একটু বোঝার জন্য বলি যে এই যে যেমন অনেক জায়গায় প্লাজমা ব্যাংক তৈরি করা হয়েছে, রাইট? আপনার এই পদ্ধতিটা ঠিক প্লাজমা থেরাপি থেকে আসছে। যেহেতু প্লাজমা দিলে হচ্ছে আপনার বডি কাজ করতেছে, তার মানে প্লাজমাতে যে অ্যান্টিবডিটা আছে, সেই অ্যান্টিবডিটা কাজ করতেছে। আপনি বুঝতে পারছেন, সেই অ্যান্টিবডিটা কাজ করতেছে। সেই অ্যান্টিবডি গুলোকে আইসোলেট করা হয়েছে এবং সব ধরনের প্লাজমা থেকে আইসোলেট করা হয়েছে, হিউম্যান প্লাজমা থেকে। তার মানে কি প্লাজমা থেরাপিতে যতটুকু উপকার পাওয়া যায় বা বেনিফিট পাওয়া যায়, এখন যে পদ্ধতিটা আপনার স্কুল আবিষ্কার করলো, এটা তার চাইতে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। রাইট, আমি সেই জায়গাতে আসছি। এটা যেটা হচ্ছে যে এই অ্যান্টিবডি যেটা ওরা আইসোলেট করছে, এবং এখানে ওরা 1 ট্রিলিয়ন যেটা বললাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 100 বিলিয়ন দিস কাইন্ড অফ অ্যান্টিবডির সাথে ওরা এই যে আরবিডি, যে করোনা ভাইরাসের যে প্রোটিনটা ইম্পর্টেন্ট হচ্ছে বাইন্ডিং এর জন্য, অর্থাৎ সেলের ভিতরে ঢুকবার জন্য, এই প্রোটিনটার এগেইনস্টে ওরা দেখছে কোন অ্যান্টিবডি ভেরিয়েবল পার্ট, যেটা অ্যান্টিবডির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট যেটা হচ্ছে আপনার অ্যান্টিজেন বাইন্ড করে, একটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। কোন ভেরিয়েবল পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী ভাবে বাইন্ড করে আপনার এই ইসের সাথে, অ্যান্টিবডির সাথে, বা এই মানে যে অ্যান্টিবডি যে ব্যাংকটা আছে, সেখান থেকে কোন ভেরিয়েবল পার্টটা স্ট্রংলি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, অর্থাৎ আরবিডি রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেইটাকে ওরা নাম দিয়েছে হচ্ছে AB8, অ্যান্টিবডি 8। আচ্ছা, অ্যান্টিবডি 8। তো এটার সাথে ওরা হচ্ছে যেটা অ্যান্টিবডি যে স্ট্রাকচারটা আমি বলছি ওয়াই শেপ, তো ওইটার সাথে ওরা হচ্ছে মূল অ্যান্টিবডি যেটা, ওটার এফসি পার্টটা যোগ করে দিয়েছে। তো একটা ওয়াই শেপের মতো তৈরি করেছে। এটা সুবিধা হচ্ছে অনেকগুলা। প্রথম সুবিধা হচ্ছে এটার সাইজ অর্ধেক, মূল যে অ্যান্টিবডি আছে তার সাথে এটার সাইজ অর্ধেক হবার কারণে এটা অনেক ছোট, টাইনি। আপনি দেখবেন যে পত্র পত্রিকায় যেটা অনেক টাইনি, অনেক ছোট। এই ছোট অ্যান্টিবডি যেটা সুবিধা, সেটা হচ্ছে ইজিলি টিস্যুকে পেনিট্রেট করতে পারে। তো পেনিট্রেট করলে যেটা হবে, অর্থাৎ ভেতরে ঢুকতে পারে। তো ভেতরে ঢুকতে পারলে দুটা লাভ। একটা লাভ হচ্ছে আপনার, যেটা হচ্ছে যে আপনার যে ইনফেকশন সাইট আছে, সেখানে গিয়ে হচ্ছে আপনার যত করোনা ভাইরাস পার্টিকেল আছে, অর্থাৎ অ্যান্টিজেন আছে, ব্লাড প্লাস ইনফেকশন সাইট, এই দুই জায়গায় হচ্ছে এটা প্রতিরোধ করতে পারে।
অর্থাৎ তাদেরকে নিউট্রালাইজ করতে পারে। মানে এটা সাইজে ছোট হবার কারণে এই সুবিধাটা পাওয়া যায়। এটা ইজিলি নরমালি হচ্ছে আপনার অ্যান্টিবডিটা যেটা অরিজিনাল সাইট, সেটা হচ্ছে নরমালি প্লাজমা অর্থাৎ ব্লাড থেকে টিস্যুতে যেতে পারে না, নরমালি সহজে যেতে পারে না, বাট এটা সাইজ অনেক ছোট হওয়াতে সহজে ভেতরে প্রবেশ করতে পারে। তো যার কারণে দেখা গেছে যে এটা অনেকটা ইফেক্টিভ হবে, ওরা চিন্তা করতেছে এটা সেল বেসড এক্সপেরিমেন্ট প্লাস অ্যানিমাল মডেল যেটা দেখছে, তারা চিন্তা করছে যে এখানে এটা অনেক বেশি হিউজ রেসপন্স করেছে। মানে অ্যানিমাল মডেল বলতে এটা আমি যতটুকু দেখলাম নিউজে যে এটা ইঁদুরের উপর প্রয়োগ করা হয়েছে। রাইট, ইঁদুর আর ইঁদুরের লাইক আর একটা প্রাণী হ্যামস্টার বলা হয় এটাকে। আচ্ছা, দুটাই রোডেন্ট, দুটো প্রাণী ওরা দেখছে। এটা দেখছে যে এটা এই অ্যান্টিবডিটা দেওয়ার পরে ওরা যখন চ্যালেঞ্জ করছে করোনা ভাইরাস দিয়ে, ওরা দেখছে যে হচ্ছে যে আপনার করোনা ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি দারুণভাবে কাজ করে। আচ্ছা, তাহলে পরবর্তী পদক্ষেপটা কি এটা হিউম্যান বডিতে ট্রায়াল? এই জায়গাতে আসছি যে এখনো যতটুকু রেজাল্ট আছে বা যেরকম ফলাফল আছে, এটা যেটা সুবিধা সেটা হচ্ছে যে ওরা বলতেছে যে এটা ইনহেল করা যাবে অ্যান্টিবডিটা। আপনি বুঝতেই পারতেছেন নরমালি ইনজেকশন দেওয়া হয়, বাট ইনহেল যদি করা যায় এটা আপনার যেটা সুবিধা হচ্ছে যে প্রিভেনশন করতে পারবেন। অর্থাৎ কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবার আগেই যদি এই ইনহেল করে এই অ্যান্টিবডিটা, তাহলে তার করোনা ভাইরাস হবে না, কারণ তারা এই অ্যান্টিবডিটা যেহেতু টিস্যুকে পেনিট্রেট করতে পারে। আমি বলছি যে করোনা ভাইরাস যেহেতু সে নাক দিয়ে ঢুকে, গলা দিয়ে ঢুকে, তো আপনি যখন ইনহেল করবেন এই গলার যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রিভেন্টিভ হয়ে যাবে। অর্থাৎ এটা টিকার এক ধরনের বিকল্প, তো তাহলে আমরা বলতে পারি ডেফিনেটলি বিকল্প বলতে পারি, কিন্তু আমি বলছি, আমি শেষ করলে বুঝবেন যে এটার ফ্যাক্টরটা কোন জায়গায়। সবই হচ্ছে আপনার ইন প্রগ্রেস, ঠিক আছে? প্রগ্রেস হচ্ছে না, বিপদগ্রস্ত মানুষ তো আসলে টানেলের শেষ প্রান্তে একটু আলো দেখতে চায়। রাইট, আমরা কোথাও একটু সামান্য আলো জ্বলে উঠছে, এখন মানুষ এটার পেছনে ছুটবার চেষ্টা করে। রাইট, তো এটা হচ্ছে এখনো অ্যানিমাল মডেলে ব্যাপারটা দেখা হয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে এটা কিন্তু আমরা জানি না এখনো। আপনি যখন ভ্যাকসিন নিয়ে কথা বলবেন আমি আসবো, একইভাবে কিন্তু ভ্যাকসিনও কাজ করে, কিন্তু এটা মানুষের ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেই স্টেপটা কবে নাগাদ শুরু হবে এবং কতদিন লাগতে পারে সেটা? আরো 1 বছর মিনিমাম। ওরা যেটা বলছে আরো 1 বছর পরে ওরা এই জায়গাটায় যেতে পারবে, অর্থাৎ হিউম্যান ট্রায়ালে ওরা করতে পারবে। সো ইটস আ লং প্রসেস। ওকে, না তাহলে তার এটা তো তাহলে খুব বেশি আশান্বিত হওয়ার সুযোগ না, এই কারণে যে আমরা তো জানি যে ভ্যাকসিন যত দেরি হোক এতটা সময় ভ্যাকসিনের লাগবে না। না, ভ্যাকসিন মোর লং প্রসেস। আমি ভ্যাকসিনে আপনি যদি প্রশ্ন করেন আমি তখন আসবো, ইটস মোর লং প্রসেস। এটা যদি ইভেন 1 বছরও যদি লাগে এবং এটা যদি কাজ করে ক্লিনিক্যাল ট্রায়ালে, যদি এটা সেম রেজাল্ট দেয়, আমি বলবো যে ইট উইল বি ব্লকবাস্টার ড্রাগ। ওকে, ইট উইল বি ব্লকবাস্টার। এটা সিম্পলি এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট প্রগ্রেস, মানে করোনা ভাইরাস বা কোভিড-19 এর বিরুদ্ধে চিকিৎসার ক্ষেত্রে একটা অগ্রগতি, যেটা এখন আমরা জানি যে এই রোগের সঠিক কোনো ওষুধ নাই, উপসর্গ ভিত্তিক অন্য বিভিন্ন রকম ওষুধ দিয়ে এই রোগের মোকাবেলা করবার চেষ্টা করা হয়। কিন্তু আপনি বলছেন যে এইটা যদি সফল হয়, আপনাদের আবিষ্কৃত যে পদ্ধতিটা, তাহলে এইটা করোনা ভাইরাসের বিরুদ্ধে চিকিৎসার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হিসাবে এটার যেটা সম্ভাবনা আছে ইনহেল করা যাবে, প্রিভেনশন করা যাবে। প্রিভেনশন যেমন আমরা যেমন এজমার জন্য ইনহেলার নিই, রাইট, এই ধরনের ইনহেলার পদ্ধতিতে এটা নেওয়া যাবে। এটা দুটো জিনিস, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে থেরাপি। জি, প্রিভেনশন আর থেরাপি, একটা হচ্ছে প্রতিরোধ আর বাকি যে দুইটা ওটা বলা হচ্ছে যে থেরাপি হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ ইনজেক্ট করবেন বাট এটা প্রিভেন্ট করবে যেহেতু ইজিলি পেনিট্রেট করে। এটার অ্যাডভান্টেজ বেশি। এটা নিয়ে এজন্যই আপনি যেটা বলছেন যে এত বেশি ফলো করে প্রচার হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই যে এটা অনেক ছোট একটা মলিকুল এবং এটা ইনহেল করা যাবে। যেহেতু ইনহেল করা যাবে সেহেতু এটা প্রিভেন্ট করবে করোনা ভাইরাস থেকে। মানুষ হয়তো ভাবছে যে এখানে গেলে আমার করোনা ভাইরাসে সংক্রমণিত হওয়ার সম্ভাবনা আছে, তখন এটা ইনহেলার ইউজ করলে, ইনহেল করে নিলে সে সেফ থাকবে। সো এটা একটা প্রিভেন্টিভ মেজার। তো এটা অ্যাডভান্টেজ। এটা হচ্ছে যে ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের যে চেষ্টাগুলো এখন খুব আর্লি স্টেজে আছে, সেটার পাশাপাশি এটারও গুরুত্ব কোনো অংশেই কম নয়। মানে এটা অনেক ভালো। এটা দিস ইজ এ ব্লকবাস্টার ড্রাগ, ইট উইল বি এ ব্লকবাস্টার ড্রাগ। আমরা জানি যে
যে দুটো ভ্যাকসিন বেশ আশা জাগিয়েছিল দুনিয়াবাসীর সামনে, একটা হলো অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যেটা, এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজারের উদ্যোগ। তো আমরা তো এরই মধ্যে জানলাম যে অক্সফোর্ডেরটা সেটা একটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তারা আপাতত ট্রায়াল বন্ধ রেখেছে, তাদের আপনার তৃতীয় ধাপের যে ট্রায়াল সেটা বন্ধ রেখেছে, এবং সম্ভবত ফাইজারের যে চেষ্টা চলছিল সেখানেও বোধহয় এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। তো শেষ পর্যন্ত টিকার ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে আপনি যদি একটু আমাদের বলেন। রাইট, আমি যেটা বলছিলাম যে সব ক্ষেত্রেই ভ্যাকসিন বলেন বা ড্রাগ বলেন, সব ক্ষেত্রেই যেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুল হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু ড্রাগের ক্ষেত্রে যেটা, ড্রাগ আর ভ্যাকসিনের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে যে ড্রাগের ক্ষেত্রে আপনি তড়িৎ ব্যাপারটা বুঝতে পারছেন, যে আপনি ড্রাগ দিলেন, আপনার বডিতে কি ধরনের কাজ করতেছে, সেটা কি প্রতিরোধ করছে কিনা, আপনার সেটা আপনি সহজে দ্রুত বুঝতে পারবেন। অর্থাৎ মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড থেরাপি যেটা, আপনি অলরেডি অ্যান্টিবডি দিয়ে দিচ্ছেন। আর ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যান্টিজেনটা, অর্থাৎ অ্যান্টিবডি যার এগেনস্টে তৈরি হবে সেই পার্টটা হচ্ছে আপনি শরীরের ভিতরে প্রবেশ করাচ্ছেন ভ্যাকসিনের ক্ষেত্রে, এবং সেটা দিয়ে হচ্ছে শরীরে হচ্ছে আপনার অ্যান্টিবডি তৈরি করবে। কনসেপ্ট কিন্তু অলমোস্ট সিমিলার, ওকে, কনসেপ্ট অলমোস্ট সিমিলার। বাট এখানে ভ্যাকসিনে যেটা করা হবে যে একটা সামগ্রী দেওয়া হবে, মেশিনারি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যেটা হচ্ছে গিয়া কি করবে, যে আপনার অ্যান্টিবডি তৈরি করবে তার বিরুদ্ধে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ভ্যাকসিনে যেটা বলছিলেন আপনি, 180টা ভ্যাকসিন আপনার অলরেডি ক্যান্ডিডেট ভ্যাকসিন 180টা। তার মধ্যে বেশ কিছু ভ্যাকসিনের নাম আমরা জানি, অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, ফাইজারের ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন, ইদানিং চায়নার একটা ভ্যাকসিন আমাদের বাংলাদেশে। এই তিনটাই মোটামুটি মানুষের মুখে মুখে। রাইট, রাশিয়া চীনের কথা আমরা জানি। ভ্যাকসিনের তিনটা সম্পর্কে আগে একটু আমাদের বলুন, তারপর আমরা রাশিয়া চীনে। রাইট, আমি যদি তিনটা সম্পর্কে বলি, আমি বলবো যে এই তিনটা ভ্যাকসিনের মধ্যে মডার্না ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে আছে। কেন এগিয়ে আছে আমি বলছি আস্তে আস্তে। সেটা হচ্ছে যে মডার্না আর ফাইজারের ভ্যাকসিনটা হচ্ছে একই রকমের, অর্থাৎ আপনি জানেন হয়তোবা যে ভ্যাকসিন অনেকগুলো টাইপ আছে, আর মেসেঞ্জার আরএনএ বেসড ভ্যাকসিন, ডিএনএ বেসড ভ্যাকসিন, প্রোটিন বেসড ভ্যাকসিন। জি। তো ফাইজার প্লাস হচ্ছে আপনার মডার্নার যে ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনই হচ্ছে আরএনএ বেসড ভ্যাকসিন। আরএনএ বেসড ভ্যাকসিন তৈরি করা অনেক সহজ, খুব দ্রুত তৈরি করা যায়, অনেক দ্রুত তৈরি করা যায়। এই ভ্যাকসিনের যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটা সব গ্রুপকে কভার করে, অর্থাৎ ভ্যাকসিন আপনি যখন দিবেন, আপনার হেলদি গ্রুপ, অর্থাৎ আমাদের রিস্ক গ্রুপ কারা, আপনি জানেন যে করোনা ভাইরাসের রিস্ক গ্রুপটা হচ্ছে যারা ওল্ডার পিপল, অর্থাৎ যাদের বয়স 60-70 এ ধরনের। মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা দেখা গেছে, এই ধরনের পিপলদের ক্ষেত্রেও শুধুমাত্র ইয়াং গ্রুপ না, ওল্ডার গ্রুপের ক্ষেত্রেও সেম একইভাবে কাজ করে। অর্থাৎ এটা কাজটা কিভাবে করে, কিভাবে বুঝবো যেটা কতটা অ্যান্টিবডি, আমি এই জন্যই বলছি যে অ্যান্টিবডি আর ভ্যাকসিন অনেকটা সিমিলার, ওকে, কতটা অ্যান্টিবডি টাইটার তৈরি করে, অর্থাৎ কতটা অ্যান্টিবডি তৈরি করতে পারে। তো মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার এই ওল্ডার গ্রুপ যারা, অর্থাৎ যারা রিস্ক গ্রুপ আছে, তাদের ক্ষেত্রে সমানভাবে হচ্ছে আপনার অ্যান্টিবডি প্রডিউস করে। সো ইটস আ ভেরি গুড সাইন, ওকে। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে আলটিমেটলি কবে নাগাদ মানুষ এই ভ্যাকসিন গুলোর সুফল পেতে শুরু করবে, মানে মানুষের কাছে পৌঁছাবে? আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা গত সপ্তাহে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যকে বলেছে যে প্রস্তুত থাকবার জন্য, যাতে অক্টোবর মাসের শেষ দিকে তারা ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করতে পারে। এটা কিসের ভিত্তিতে বললো? বাস্তবে কি সেরকম কোনো অগ্রগতি আছে? আমরা আবার দেখলাম যে সিডিসি ডিরেক্টর রেডফিল্ড দুদিন আগে তিনি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করে বললেন যে না, আমরা এখনো ক্লিয়ারলি বলতে পারছি না যে ঠিক কবে আসবে। আসলে দুজনই মোটামুটি ঠিক, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিডিসির যে হেড যিনি রবার্ট রেডফিল্ড, দুজনই দুই জায়গায় ঠিক আছে। কিভাবে বলি, আপনার অক্টোবরের মধ্যে হয়তোবা ফেজ 3 যেটা চলতেছে ক্লিনিক্যাল ট্রায়াল, আপনার ফেজ 1 ট্রায়ালের রেজাল্ট অনেকেরই আসতে শুরু করেছে। আমি ফেজ 1 ট্রায়ালের উপর কথা বলছিলাম, তাতে মডার্না হচ্ছে অনেকটা এগিয়ে আছে। কিন্তু আমি যদি ফেজ 3 ট্রায়ালের কথা বলি, তো অক্টোবরের শেষ নাগাদ হয়তোবা বা অক্টোবরের শুরুর দিকে হয়তোবা আপনার ফেজ 3 ট্রায়ালের রেজাল্ট আমরা পেতে শুরু করব। তো ফেজ 3 ট্রায়ালের রেজাল্ট পেতে শুরু করলে যেটা হবে, একটা স্মল গ্রুপের কাছে যারা হেলথ ওয়ার্কার যারা বা
যে একটা স্মল গ্রুপের কাছে হয়তো বা এই অ্যান্টিবডি এই ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হবে একটা স্মল গ্রুপের কাছে। এই জন্য আমি বলছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং রেডফিল্ড দুজনে ঠিক, সবার কাছে না পৌঁছালেও কারো কারো কাছে হয়তো কারো কাছে যদি রেজাল্ট মানে আশাপ্রদ রেজাল্ট দেয় তাহলে হচ্ছে এই গ্রুপের কাছে পৌঁছানো যাবে। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলসো রাইট যে হয়তোবা এবছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তোবা কিছু সংখ্যক মানুষ ভ্যাকসিন পেতে পারে। বাট যদি আপনি লার্জ স্কেলে চিন্তা করেন, এই আরএনএ বেসড ভ্যাকসিনের একটা সমস্যা আছে যেটা নিয়ে কথা হচ্ছে, আপনি হয়তো পত্রিকা দেখে থাকবেন যে আরএনএ বেসড ভ্যাকসিনের যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার এটা অনেক অনেক ভালনারেবল, অর্থাৎ ইজিলি টেম্পারেচারে ব্রেকডাউন করে। আপনার ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে আপনাকে -94 ডিগ্রি ফারেনহাইটে স্টোর করতে হবে। ক্যান ইউ ইমাজিন -94 ডিগ্রি ফারেনহাইট। আর ইসের ক্ষেত্রে মডার্নার ক্ষেত্রে আপনার -4 ডিগ্রি। এই ক্ষেত্রে মডার্না আমি এই জন্যই বলছি এগিয়ে আছে। আপনি যদি ওল্ডার পিপলের কথা ধরেন যে মডার্না ভালো কাজ করে, তার মানে এই টিকা বা ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে যাদের পক্ষে এত ব্যাপকভাবে এটা সংরক্ষণ করা বা শিপিং করা। আপনি যখন শিপিং করতে যাবেন দূর দূরান্ত রিমোট এরিয়াতে যখন শিপিং করতে যাবেন আপনি কিভাবে করবেন? সেখানে আপনার ডিভাইস লাগবে এত ডিগ্রি সেলসিয়াস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি এনেছেন, যে যেটা আমরা সাধারণ মানুষ হয়তো বুঝি না, যে হয়তো যুক্তরাষ্ট্রে টিকাটা আবিষ্কৃত হলো এবং এখানে উৎপাদিত হলো, কিন্তু এটা তো বিভিন্ন দেশে বা বিভিন্ন অঞ্চলে যেতে হবে। ট্রান্সপোর্টেশনে এবং সংরক্ষণের ক্ষেত্রে যে তাপমাত্রা দরকার, আপনি বলছেন যে সেটা মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রে রিজনেবল, অনেকটা রিজনেবল, ফ্রিজ আপ করা যাবে। আপনার ফ্রিজ আপ করা যাবে 7 দিন পর্যন্ত রাখা যায়। বাট ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা -94 ডিগ্রি ফারেনহাইট, সো ইউ হ্যাভ নিড আ স্পেশাল ডিভাইসেস। ওকে, সো ইটস নট সো ইজি। সো এইটা ডিস্ট্রিবিউশন, স্টোরিং এবং ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কথা হচ্ছে এখন। আসলে এটা কতটা ইজি হয়, কতটা ফ্যাসিলিটি গ্রো করা যাবে রিমোট এরিয়া থেকে। এই জন্য আমি বলছি যে রবার্ট দুজনে ঠিক বলেছেন। কিন্তু আপনি কি আমাকে বলবেন যে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি এর মধ্যে, যে আমরা তো জানি যে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকার চূড়ান্ত ট্রায়াল যেটা, সেটা তারা আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছে। না, বন্ধ ওরা শুরু করেছে, রিজিউম আবার শুরু করেছে। আচ্ছা, শুরু করেছে, রাইট, সেটা আবার শুরু করেছে। অন্যদিকে ফাইজার এবং মডার্না তাদেরও তো তৃতীয় ধাপের ট্রায়ালই চলছে, রাইট? সেটা এখন কোন পর্যায়ে আছে? কি শেষের দিকে? তাদের হাফ চলতেছে অলরেডি, ট্রায়াল হাফ হয়ে গেছে। মডার্না 30,000-এর মতো প্রবাবলি। মানে আপনি মনে করছেন যে সেপ্টেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত ধাপের ট্রায়াল হয়তো শেষ হয়ে যাবে? চেষ্টা করবে। এখানে স্বাভাবিকভাবেই আপনার ইলেকশন একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? কারণ সরকার আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হলো যে আমি গতকালকে এখানকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে প্রেসিডেন্ট এবং রবার্ট রেডফিল্ডের বিতর্কের প্রেক্ষিতে যে এই টিকার ট্রায়ালের জন্য তো করোনা ভাইরাস আক্রান্ত মানুষ দরকার অনেক, কিন্তু যুক্তরাষ্ট্রের সামগ্রিকভাবে যেহেতু আক্রান্তের হার অনেক কমে এসেছে, সে কারণে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য পর্যাপ্ত আগ্রহী মানুষকে জড়ো করা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বলে রাখি আপনাকে সবার উদ্দেশ্যে, যে ভ্যাকসিন আসা মানে, ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা মানে এই নয় ভ্যাকসিন ইজ সফল। ঠিক আছে, একটা ভ্যাকসিন আপনাকে কতটা কার্যকরী এটা দেখতে হলে মিনিমাম 1 বছর পর্যন্ত আপনাকে দেখতে হবে আপনার এই প্যান্ডেমিক তারা শেষ করতে পারে কিনা, ভ্যাকসিন শেষ করতে পারে কিনা, তার উপর ডিপেন্ড করে এই ভ্যাকসিন। কারণ হচ্ছে যে ভ্যাকসিন আপনি দেওয়ার পরে যখন আপনি লার্জ স্কেলে ভ্যাকসিনটা দিবেন তখন অনেকগুলো প্রবলেম হতে পারে। একটা ভ্যাকসিন যেমন ভালো করে, এই ভ্যাকসিনটা খারাপও করে। যেমন আপনার হচ্ছে ডেঙ্গি ভাইরাসের বিরুদ্ধে একটা ভ্যাকসিন ফ্রান্সের একটা কোম্পানি তৈরি করেছিল, এবং এটা যখন ওরা শেষ ধাপে গিয়ে ফিলিপাইনের স্টুডেন্টদের উপর ওরা যখন দিল তখন হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট মারা গেছে। আপনি যখন লার্জ স্কেলে অ্যান্টি ভ্যাকসিনটা দিবেন তখন আপনাকে দেখতে হবে অনেক দিন পর্যন্ত, আপনাকে অবজারভেশনে থাকতে হবে মানুষ কিভাবে রেসপন্স করতেছে, এটা কি খারাপের চেয়ে ভালো করতে, ভালোর চেয়ে খারাপ বেশি করতেছে। নিশ্চয়ই, মানে এটা আসলে আপনি যেটা বললেন এটা খুবই একটা টেকনিক্যাল বিষয় যেটা আমরা সাধারণ মানুষ, রাইট, very important, this is very important. এটা আসলে মানে বিজ্ঞানী এবং পলিসি লেভেলে খুব ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নেই। আমরা সাধারণ মানুষ তো অপেক্ষায় আছি যে কবে নাগাদ একটি সম্পূর্ণ কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন আমাদের হাতে আসবে। তো আপনার কোথায় যেটা বুঝলাম যে এটা হয়তো আসবে সহসা,
কিন্তু এটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাতে এবং এটার কার্যকারিতা নিশ্চিত হতে যথেষ্ট সময় এখনো লাগবে। আপনি কি আমাকে একটা জিনিস বলবেন যে আমরা তো দেখলাম যে আজ থেকে 3 সপ্তাহেরও বেশি আগে রাশিয়া ঘোষণা দিয়েছিল যে তারা চূড়ান্ত ধাপ শেষ করে ভ্যাকসিন এখন মানুষকে দেওয়া শুরু করেছে, কিন্তু এরপরে আর গত 2 সপ্তাহেরও বেশি সময় এটা নিয়ে আর কোনো সংবাদ আমাদের চোখে পড়েনি। তো সেটা এবং চীনের ভ্যাকসিন সম্পর্কেও একটু সংক্ষেপে, আমাদের হাতে সময় খুব বেশি নেই, যদি আপনি সংক্ষেপে একটু আলোচনা করেন। রাইট, আমরা কেন ফাইজার, মডার্না, অক্সফোর্ডের কথা বলছি, কারণ আপনি হয়তো দেখে থাকবেন যে কিছু পত্রপত্রিকা আসছে যে ব্লু প্রিন্ট যেটা মাস্টার প্ল্যান ভ্যাকসিনের, এ বিষয়ে যাতে হচ্ছে কোম্পানিগুলো প্রকাশ করে তাদের ডেটা কি, তারা কবে নাগাদ এই ভ্যাকসিন দিতে পারবে, তাদের ডেটাগুলো কিরকম, পর্যাপ্ত কিনা, মানুষ কি ধরনের, যখন ট্রায়ালে যাচ্ছে মানুষ কি ধরনের রিয়াকশন ফেস করছে। আপনি জানেন যে অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে একজনের অ্যাডভার্স ইফেক্ট যেটা, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া যেটা অনেক বেশি হয়েছিল, যার কারণে ওরা হল করেছে। বাট ওরা কিন্তু ক্লিয়ার করেনি, যে আসলে এখনো ক্লিয়ার করেনি ঠিক মতো যে আসলে কি ঘটনা ঘটেছে। ভ্যাকসিনের ক্ষেত্রে এই ডেটা যেটা, এটা ওপেন করা, পাবলিকলি ওপেন করা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কেন মডার্নের কথা বলছি, আমরা ফাইজারের কথা বলছি, আমরা কেন হচ্ছে অক্সফোর্ডের কথা বলছি, তারা ক্লিয়ার থাকবার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি রাশিয়ার ভ্যাকসিনের কথা বলি, বা আপনার এই জায়গাটুকু যদি একটু দর্শকদের ক্লিয়ার করি, পরিষ্কার করবার জন্য, যে ফাইজার, মডার্না এবং অক্সফোর্ড তারা তাদের যে ভ্যাকসিন বা টিকা কার্যক্রম, সেটার সমস্ত তথ্য, প্রতিটি ধাপ কিভাবে তারা পার হলো, কতজনের মধ্যে প্রয়োগ করলো এবং সেটার ফলাফল কি এসেছে, এই তথ্যগুলো পাবলিকলি প্রকাশ করে দিয়েছে, কোনো কিছু গোপন রাখেনি। চেষ্টা করছে, আমি বলি কিন্তু সবকিছু প্রকাশ করেছে, বাট তারা ডেফিনেটলি চেষ্টা করছে এগুলো। গতকালকের সংবাদ মাধ্যমে দেখলাম যে বিশেষ করে ফাইজার এবং মডার্না অলরেডি ব্লুপ্রিন্ট করেছে, তারা ব্লুপ্রিন্ট পাবলিশ করে দিয়েছে, জনগণের সামনে প্রকাশ করে দিয়েছে। রাইট, বাট ইট ডাজ নট মিন যে হচ্ছে 100% ওরা চেষ্টা করছে। আমি বলছি অন্যদের তুলনায় ওরা অনেক এগিয়ে আছে। আপনি যদি ফাইজার বলেন, মডার্না বলেন, অক্সফোর্ড বলেন, ওরা অনেক এগিয়ে আছে। বাট অন্যান্য, আপনি যে রাশিয়ার কথা বলেন, আমরা কিন্তু ওদের কোনো ডেটাই জানি না, বাট ওরা বলছে যে ওরা কবে ফার্স্ট রাউন্ড ট্রায়াল করেছে, কবে সেকেন্ড রাউন্ড ট্রায়াল করেছে, আমরা কিছুই জানি না। আমরা ওদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে ডেটা দেখতে হবে। বিজ্ঞানের কথা হচ্ছে, আমি যদি রিসার্চার হিসেবে যদি আমি দেখতে চাই, আমি দেখবো যে তাদের ডেটা কি, তারা কি ধরনের। যেমন চায়নার সিনোভিক ভ্যাকসিনের কথা আপনি হয়তোবা জানতে চাইবেন, যেটা বাংলাদেশের ট্রায়ালের কথা চিন্তা করছে। আমরা এটা নিয়ে কথা বলছি অনেক, আমি আমার প্রোগ্রামে নিজেও কথা বলেছি যে এইটার অনেকগুলো ল্যাকিংস আছে আপনার সিনোভিক ভ্যাকসিনে। আর রেসপন্সের ক্ষেত্রে আমরা কি বলছি, ভ্যাকসিন আপনি যখন দিবেন তখন অ্যান্টিবডি প্রডিউস হবে, যে অ্যান্টিবডিটা পর্যাপ্ত পরিমাণে কিনা। সিনোভিক ভ্যাকসিনের ক্ষেত্রে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে আপনি একজন মানুষ ন্যাচারালি রিকভার করবার পরে বডিতে যতটুকু অ্যান্টিবডি তৈরি হয়, সিনোভিক ভ্যাকসিন সেই পরিমাণ ভ্যাকসিন অ্যান্টিবডিও তৈরি করতে পারে না সিনোভিক ভ্যাকসিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনটা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করবে, যেটাকে আমরা ইমিউনিটি পাসপোর্ট বলতেছি, সেই পাসপোর্টটা লং লাস্টিং হতে হবে। এটা দুটো ভাবে করতে পারে, একটা হচ্ছে অ্যান্টিবডিটা হচ্ছে অনেকদিন বেঁচে থাকবে, আর একটা হচ্ছে যে মেমোরি সেলগুলো আছে, এটাকে এই সেলগুলো বেঁচে থাকবে। এটা যে সেলগুলো আছে, আমি অতটা ভিতরে যাচ্ছি না, এই সেলগুলো ইম্পর্টেন্ট। সেটা সিনোভিক ভ্যাকসিন, সেই সেলগুলো ওরা রেসপন্স করতে পারে না সিনোভিক ভ্যাকসিনের মাধ্যমে, যার কারণে দেখা গেছে যে ওদের অনেকগুলো ল্যাকিংস আছে, বাট তারপরে এগিয়ে যাচ্ছে। আমি যদি যতটুকু আমি বুঝেছি সেটা যদি মানে আপনার কাছে আবার বলি, যে তার মানে আপনি বলছেন যে চীনের যে ভ্যাকসিন প্রচেষ্টা, সেটার অনেকগুলো সীমাবদ্ধতা আপনারা বুঝতে পারছেন, মানে কিন্তু তারপরও রাশিয়ার চেয়ে একটা ভালো দিক যে তারা তাদের কিছু ডাটা অন্তত পাবলিক করছে। আমি বলবো রাশিয়ার চেয়ে হচ্ছে চীনের সিনোভিক ভ্যাকসিন এগিয়ে আছে, ওরা অনেক কিছু প্রকাশ করেছে, ঠিক আছে। আমি ওদের দুর্বলতার কথা বলছি, বাট রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে আসলে আমরা কিছু জানি না। রাশিয়ার ভ্যাকসিন পুরোটাই একটা অন্ধকারে, মানে আমরা কিছু জানি না। ভ্যাকসিন কবে আসবে ঠিক, আমরা সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো কবে নাগাদ পাবে এটা নিশ্চিত করে বলা না গেলেও আমরা এটুকু বুঝতে পারি যে ইউরোপ এবং আমেরিকার যে টিকা প্রচেষ্টা, তারা অন্তত এটুকু নিশ্চিত করবার চেষ্টা করছে
যে এই টিকা যাতে মানুষের উপকারের পরিবর্তে, ভালোর পরিবর্তে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এটা একটা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর টিকা যাতে তারা মানুষের সামনে আনতে পারে, সেজন্যই তারা তাদের সব রকম চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজনে এটার জন্য হয়তো আরো সময় তারা বেশি নিচ্ছে। আমরা আশা করব যে টিকা প্রচেষ্টা এবং আপনার পিটসবার্গ ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের যে চিকিৎসা অগ্রগতি, চিকিৎসা পদ্ধতির অগ্রগতি, এগুলো সফল হবে এবং একটি সত্যিকারের আশার আলো হয়েই আমাদেরকে বাঁচবার পথ দেখাবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ডক্টর ফজলুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও ভবিষ্যতে আপনার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আজ এখানেই বিদায় চাইছি। সবাই নিরাপদ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।